আজকের এই দিনে আমার প্রেমের কাহিনী শুরু হয়েছিল। আমার প্রেমের কাহিনী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য ধরে ভিডিওটির সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মোর স্বামীরে এই যে চা বানিয়ে দিচ্ছি। আমার তো চা খাওয়ার সময়ই নাই। দিনগুলা কিভাবে যে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। একটা কাজে আসলে আরেকটা কাজ শেষ করতে পারি না, দেখতে দেখতে বেলা চলে যায়। মেয়ে আর এই যে মেয়ের বাবাকে চা করে দিলাম, ওরা নাস্তাটা করলো। নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, খুব তাড়াহুড়া করে নাস্তাটা করে নিয়েছি, কারণ এই যে দুপুরবেলা রান্না করতে হবে। যেহেতু ও আজকে বাসায় থাকবে, এজন্য রান্না বান্না করছি। তো সকালবেলার দিকে আর কি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য, কারণ দুপুরের দিকে যদি গ্যাস না থাকে, তবে দেখলাম যে গ্যাসের স্পিড আজকে যে এত ভালো আছে, কী জন্য যে এত ভালো আছে বুঝতে পারছি না। শুক্রবারের দিন তো পাই না, অন্য দিনও মানে তেমন একটা পাই না, কিন্তু আজকের দিনে গ্যাস আছে। জানি না, ভাগ্য ভালো আজকে, এজন্য আর কি রান্না বান্না করছি। এখানে এই যে চিকেন ভিজিয়ে রেখেছি আর সব কিছু কাটাকুটা করে নিয়েছি। এখন এই যে মশলাটা কষিয়ে নিব সব ধরনের মশলা দিয়ে। তো আজকে আমি মুরগি রান্না করছি, ব্রয়লার মুরগি। সানার বাবা বলছে যে লেয়ার নাই, কিন্তু আমি ভুল করে আর কি ব্রয়লারটা ভিজিয়ে রেখেছিলাম। এখন রান্নার সময় দেখি যে আমি ব্রয়লারটা ভিজিয়েছি। কিচ্ছু করার নাই, ফ্রিজ থেকে নামিয়ে আবার ওটা যেহেতু ফ্রোজেন করা আছে, একটু মানে হতে সময় লাগবে, যেহেতু পানিতে ভিজিয়ে রাখি আগে থেকেই। তো চিন্তা করলাম যে যাক, আজকে এটাই রান্না করি। শুক্রবারের দিন ওকে লেয়ার রান্না করে দেব, না হলে গরুর গোশ রান্না করে দিব। তো এখন এই যে আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে মুরগিতে আমি আলু দিব। আলু তো আমি দিই, মানে মাংস রান্না করলে, মুরগি রান্না করলে আমি আলু দিই। এখন এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে এই মশলার বক্সটা আমার যা উপকারে দেয়, এক জায়গাতেই সব মশলা রাখতে পেরেছি, বেশ কাজে সুবিধা দেয় আমার। আগের মশলার বক্সটা আমার ছোট ছিল, ওখানে শুধু গুঁড়া মশলাগুলাই আমি রাখতে পারতাম। এখন ভাবছি যে ওটাতে আমি পেঁয়াজ মরিচ, অল্প করে পেঁয়াজ মরিচ রসুন এগুলা কেটে এক জায়গাতে রাখতে পারবো। যাই হোক, এখন চিকেনটা আমি উঠিয়ে দিচ্ছি। কদিন আগে ও 2টা মুরগি এনেছিল, একটা লেয়ার একটা ব্রয়লার। তো আমি 2টা মুরগির কিন্তু 4 ভাগ করেছিলাম। তো এই যে ব্রয়লার মুরগির সেদিন আর কি বিরিয়ানি রান্না করে খেয়েছিলাম, অর্ধেকটা আর অর্ধেকটা ছিল। বউ হিসাবে আমি তার একটু বেশি হিসাব করে চলি, কারণ হিসাব করে চলতে আমার বেশি ভালো লাগে। একটা মুরগি যদি একদিনে রান্না করি তাহলে তো শেষ হয়ে যাবে, এজন্য কিন্তু আমি ভাগ ভাগ করি। আর সংসার জীবনের শুরুতে যখন আমাদের আরও ছোট্ট সংসার ছিল, একদমই ছোট টুনাটুনি, তখন তো আমার এক মুরগি থেকে আমি 4 ভাগ করতাম। যাই হোক, সেই দিনগুলোর কথা কিন্তু খুব মনে পড়ে। সানার বাবার সাথে এই যে আজকে 16ই ডিসেম্বর, এই দিনে কিন্তু ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল, এজন্য 16ই ডিসেম্বরটা আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয়। আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, একটা লাইকও দেন না। আজকে কিন্তু আমি 500 লাইক দেখতে চাই, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু প্রতিদিনে আমার ভিডিও আপনারা দেখছেন, সেহেতু অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। আর এই যে এখানে আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে, একটু হালকা ঝোল ঝোল রাখছি, কারণ একদম শুকিয়ে ফেললে আবার খাওয়া যাবে না। তো এখানে এই যে একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, আমার স্পেশাল গুঁড়া মশলা। আমি এলাচ, দারচিনি, তারপর জিরা এগুলা ভেজে গুঁড়া করে রেখেছিলাম মাংসে ডিমে আর কি দেওয়ার জন্য। তারপর জিরা গুঁড়া ভেজে রেখেছি, সেটাও দিয়ে দিলাম একটু। যাই হোক, মাংস রান্নাটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল, কারণ আমি কিন্তু খেয়ে ভয়েস দিচ্ছি।
সানায়ের বাবা ব্রয়লার মুরগিটা তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু ভালো লাগে, যেহেতু আমি একটু ঝাল ঝাল করে রান্না করি। এখন প্রেমের কাহিনীটা আপনাদের সাথে বলি। আপনাদের ভাইয়ের সাথে আমার দীর্ঘ 6 মাস কিন্তু না দেখেই কথা হয়েছিল। ও আমাকে দেখছিল না, আমিও ওকে দেখছিলাম না। যাই হোক, ফোনে কথা চলতো। আমি তখন কলেজে পড়াশোনা করতাম, হোস্টেলে থাকতাম, আমার মানে কুষ্টিয়াতেই আমি থাকতাম। তো হচ্ছে এই 16ই ডিসেম্বর দীর্ঘ 6 মাস কথা বলার পরে এই 16ই ডিসেম্বরের দিন ও আমার কলেজের সামনে আসে। ওই দিনে ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল। তারপর ফার্স্ট দেখাতেই ওকে আমার অনেক ভালো লেগে যায়। দীর্ঘ 6 মাস কথা বলেছি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ওকে মন থেকে ভালোবাসছিলাম না। কারণ চিন্তা করতাম একটা জিনিস সব সময় যে এই ছেলেটাকে দেখলাম না, ভালোভাবে জানলাম না, তাহলে কি করে এর সাথে আমি মানে সম্পর্ক করব। কিন্তু ও আমার জন্য খুবই পাগল ছিল, আমার সাথে কথা বলেই আর কি ও আমার প্রেমে পড়ে গিয়েছিল। যাই হোক, তারপর যখন ও আসলো আমার সামনে, একদম কোট প্যান্ট পরা, তারপর টাই বাঁধা, চোখে কালো চশমা, যাই হোক, তারপরে বাইক নিয়ে আসছিল অ্যাপাচি আরটিআর। এখন বর্তমানে যে গাড়িটা ও চালায় ওইটাই মানে আমার ছোটো চাচা শ্বশুরের গাড়ি, ওইটা নিয়ে এসেছিল। ছোটো চাচা শ্বশুরের গাড়িটাই এখন ও নিয়েছিল, পরে টাকা দিয়ে আর কি নিয়ে নেওয়া হয়েছে। পরে আপনাদের ভাইয়া ও এখন গাড়ি কিনবে। এই তো জানুয়ারি মাসে ও বলছে যে গাড়িটার পিছনে অনেক টাকা খরচ হয়, যেহেতু গাড়িটা অনেক বয়স হয়ে গেছে। এখন নতুন গাড়ি আর কি জানুয়ারি মাসে নিতে চাচ্ছে। প্রত্যেক মাসে গাড়ির পিছনে টাকা খরচ করতে আর পারবে না, সেজন্য আর কি। তারপর যে কাহিনীটা বলছিলাম, তারপর 16ই ডিসেম্বরের দিন ওর সাথে যখন আমার দেখা হয়, আমি তো লজ্জায় ওর সামনে মানে কথাই বলতে পারছিলাম না, এত পরিমাণ লজ্জা পাচ্ছিলাম। কিন্তু প্রথম দেখাতেই ওর আমার ভালো লেগে যায়, আমাকে ওর অনেক ভালো লাগে। যাই হোক, ওই দিন থেকে প্রেমের শুরুটা মানে বেশি শুরু হয়। আমি মন থেকে ওই দিন থেকে ওকে অনেক বেশি ভালোবাসছিলাম। তারপর 4 বছর আমাদের রিলেশন চলে। 4 বছর পরে আমরা নিজেরা আর কি বিয়ে করি। ওর যেহেতু বড় বোন ছিল, মানে আমার ননাস ছিল একটা, বিয়ে হয়েছিল না, এই জন্য ও বাড়িতে বিয়ের কথা বলতে পারতো না। কিন্তু আমার বাড়ি থেকে বিয়ের জন্য অনেক চাপ দিত আমার ফ্যামিলির সবাই। তখন ওকে আমি বলছিলাম যে যেহেতু আমার বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে, আমার কি করার উপায়। তখন আর কি নিজেরা আমরা বিয়ে করে রেখেছিলাম। বিয়ে করে আমরা নারায়ণগঞ্জে ফার্স্ট ছিলাম, ওখানে এক রুমের বাসা নিয়ে। তারপর আমাদের 1 বছর পরে, আমাদের বিয়ের 1 বছর পরে 2 ফ্যামিলি থেকে আর কি আমাদের মেনে নিয়ে উঠিয়ে নেয়। আমার বাবার বাড়ি তো আগেই মেনে নিয়েছিল, আর শ্বশুর বাড়ি থেকে তার 1 বছর পরে মেনে নেয়। যেহেতু আমার শ্বশুরের একটাই ছেলে, সানায়ের বাবা কিন্তু একাই, আর আমার 2টা ননাস আছে। তখন কিন্তু আবার আমাদের নতুন করে বিয়ে হয়েছিল, অর্থাৎ আমাদের 2 বার বিয়ে হয়েছে। আমরা নিজেরা বিয়ে করেছিলাম, আবার সামাজিকভাবে আর কি নতুন করে বিয়ে হয়েছিল। ওরা বরযাত্রী গিয়েছিল, প্রায় 50 জন মতো বরযাত্রী যায়। তারপর আমার বাবার বাড়িতে অনেক বড় অনুষ্ঠান করে আমাকে গহনাগাঠি দিয়ে, তারপর মানে একটা বিয়ে যেরকমভাবে হয় আনুষ্ঠানিকভাবে ওইভাবেই আর কি ওঠানো হয়েছিল। তারপর আসলাম শ্বশুরবাড়িতে এসে নতুন পরিবেশ, নতুন স্থান, নতুন পরিবেশ। যাই হোক, আস্তে আস্তে শ্বশুরবাড়িতে বেশ কদিন ছিলাম। থাকার পরে আর আমার তো ঢাকাতেই বাসা নেওয়া ছিল, পরে চলে আসি। উঠাইয়ে নিয়ে আর 1 মাস পরেই আর কি ঢাকাতে চলে আসি। 1 মাস পরে যখন চলে আসি, আসার 2 মাস পরেই আর কি আমার শ্বশুরটা মারা যায়। হঠাৎ করে স্ট্রোক করে আর কি মারা যায়। আমার উঠানোর 3 মাস পরেই সে মারা যায়। এখানে কিছু বাজার করে নিয়ে আসছিল সানায়ের বাবা সকালবেলাতেই। তারপর আমি বাজারগুলো গুছিয়ে নিলাম।
আর এখানে এই যে কাঁচা মরিচের বোটা খসিয়ে নিয়েছি, এখন ফ্রোজেন করে রাখবো। এজন্য নিচে একটা টিস্যু দিলাম, আবার এই যে উপরে একটা টিস্যু দিচ্ছি যাতে করে পানি পানি যে ভাবটা ওটা থাকবে না। আর কাঁচা মরিচ কিন্তু অনেক ভালো থাকবে, সহজেই নষ্ট হবে না। আমি ফ্রিজে এইভাবে কাঁচা মরিচ রাখি। আর এই যে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছিল, ধনিয়া পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে এখন এই যে ডিপে ফ্রোজেন করে রাখছি। আমি কিন্তু এইভাবেই ধনিয়া পাতা ফ্রোজেন করে রাখি। হোস্টেল লাইফের অনেক স্মৃতি কিন্তু এখন আমার মনে পড়ে। একসাথে অনেক বান্ধবীরা ছিলাম, আর এক রুমে আমরা 5 জন করে থাকতাম। আসলে ওই লাইফটা ছিল অন্যরকম একটা লাইফ। আর সানার বাবার সাথে তো আমার প্রতিদিন কথা হতো। যাই হোক, হোস্টেলে থাকতাম, খুব মজা করতাম। আর এই যে 16ই ডিসেম্বর, তারপর 31st নাইট আমাদের হোস্টেলে কিন্তু অনেক উদযাপন হতো। আমরা ছাদের উপরে অনেক সুন্দর করে অনুষ্ঠান করতাম, পিকনিক করতাম, হোস্টেলের সব মেয়েরা মিলে। যাই হোক, হোস্টেল লাইফটা অনেক সুন্দর লাইফ আমার কেটেছে। সারাদিনে এই যে কলেজে ক্লাস করতাম, তারপর সব বান্ধবীরা মিলে অনেক মজা করতাম, সন্ধ্যার সময় মজা করতাম, একসাথে মুড়ি মাখিয়ে খেতাম, আবার ঝগড়াঝাটিও করতাম। সব মিলে একটা অন্যরকম ছিল। আর রাত্রেবেলা যখন রাত 12টা-1টা বাজতো তখন তো ভূতের ভয় লাগতো। ভূতের ভয় বলতে আমাদের হোস্টেলটা যেহেতু পুরাতন হোস্টেল ছিল, অনেক দিনের হোস্টেল, তো মাঝে মধ্যে ভূতের ওই যে ছাদের উপরে যাই হোক অনেক সাউন্ড শোনা যেত, ওটা নিয়ে যাই হোক অনেকেই ভয় পেত। আমিও পেতাম, তবে বেশি একটা ভয় পেতাম না। আমার সব সময় আল্লাহকে ছাড়া আমি সহজে কাউকে ভয় করি না। যাই হোক, এখানে এই যে আজকে দুপুরের খাবার, এখানে মাংসটা তো আগেই রান্না করে নিয়েছি। আর এই যে 2টা টমেটো সালাদ কেটে নিয়েছি, এবছরের প্রথম সালাদ খাচ্ছি টমেটোর। আর এই যে ভর্তা করে নিয়েছিলাম কালিজিরার ভর্তা, গতকাল রাত্রে আর কি ভর্তাটা করি, কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা। আবার সানার বাবা বলছিল যে একটু আলু ভর্তা করতে, ও কালিজিরা ভর্তাও খেতে চায় না, আবার শুটকির গন্ধ তো সহ্যই করতে পারে না। শুটকি আমার অনেক পছন্দ, কিন্তু ও খেতে চায় না। যাই হোক, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা আমি খেয়েছি। আর ওর জন্য এই যে আলু ভর্তা রেখেছি, আলু ভর্তা খাবে। আলু ভর্তা আমার আগে পছন্দ ছিল, এখন আমি তেমন একটা খাই না। যাই হোক, আজকের দিনটা যেহেতু 16ই ডিসেম্বর, সবাইকে 16ই ডিসেম্বরের শুভেচ্ছা রইল। আমার প্রেমের বিজয়টাও এই যে আজকের দিনে শুরু হয়েছিল। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে এই যে বাসার নিচে বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি আমার বাসার একদম নিচে এখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এই যে ভিডিওটি করছি। এটা সরকারি ভবন, সরকারি ভবনটা বেশ অনেক সুন্দর করে সাজিয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।